এখন আর বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাতে ভালো লাগে না, কারণ অনেক চিন্তা ভাবনা করে দেখছি, অনেক বিশ্লেষণ করে দেখছি যে বাংলাদেশের কোনো ভূত এবং ভবিষ্যৎ এটা নাই। যে দেশের টোটাল মানুষ কমপ্লিটলি সাইকোলজিক্যালি অ্যান্ড মেন্টালি ডিস্টর্টেড, একেবারে কী বলা যায়, পুরা বিভ্রান্ত হয়ে গেছে। কোনো সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ বাংলাদেশে এখন আছে তা মনে করার কোনোই কারণ নাই। তো এবং একই সঙ্গে যে ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে ভূ রাজনৈতিক পট পরিবর্তন খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি নিয়ে যদি বিচার বিশ্লেষণ করা হয় এবং একই সঙ্গে বাংলাদেশের এই যে মানুষগুলা একেবারে পুরা বিভ্রান্ত, বস্তুত তাদের ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা করা হয় তাহলে সেখানে অন্ধকার ছাড়া আলোর কোনো হাতছানি সেখানে দেখা যায় না। তো এগুলো চিন্তাভাবনা করে এবং উপসংহারে এসে আমি বাংলাদেশ নিয়ে আসলে ভিডিও বানাতে এখন যথেষ্ট অনুৎসাহিত বোধ করি। কিন্তু তারপরও যেহেতু ভিডিও বানানো আবার নেশা, আমার একটা চ্যানেল আছে, সেখানে আবার ভিডিও আপলোডও দিতে হয়, তাই না? এখন কন্টেন্টও তো দরকার, কিছু করার নাই। অতঃপর চিন্তা করলাম যে একটা ভিডিও বানানো যেতে পারে আপাতত। তো ভিডিওটা হচ্ছে কি, এই সাম্প্রতিক 2-3 দিন ধরে একটা বিষয় মার্কেটে ব্যাপকভাবে চালু, সেটা হলো যে সেনাবাহিনী প্রধান নাকি একবার উপদেষ্টার সাথে, প্রধান উপদেষ্টার সাথে একবার, প্রেসিডেন্টের সাথে একবার, বিচারপতির সাথে প্রধান বিচারপতিরা এরকম নাকি বিভিন্ন জনের সাথে দেখা সাক্ষাৎ করছে, তার প্রতিনিধি দেখা সাক্ষাৎ করছে এবং ঘন ঘন দেখা সাক্ষাৎ, যেটা নাকি অতীতে আমরা দেখি নাই, নজরে পড়ে নাই। এবং এইগুলো নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্লগে বিভিন্ন তথাকথিত পলিটিক্যাল অ্যানালিস্ট তারা কিন্তু নানা রকম কথাবার্তা বাজারে ছাড়ছে। এই বাংলাদেশে জরুরি অবস্থা হয়তো চালু হয়ে গেল, মার্শাল ল হয়তো চলে আসলো, ইত্যাদি ইত্যাদি নানা রকম কিসা কাহিনী। আমার আসলে এই সমস্ত বিষয়ে অত আগ্রহ নেই। বাংলাদেশে ইমার্জেন্সি হলেই কি, মার্শাল ল দিলেই কি, আসলে তো কোনো কিছুতেই কিছু না। বাংলাদেশের আসলে কোনো, ওই যে বললাম না যে ভূত ভবিষ্যৎ, এগুলো কোনো কিছু নাই। কারণ যে মানুষগুলা বাংলাদেশকে চেঞ্জ করতে পারতো বা পারবে, তারা কি এখন মানসিকভাবে সুস্থ? আমার কাছে তা মনে হয় না। দে আর অল এফেক্টেড বাই ফ্যানাটিসিজম। হ্যাঁ, অতএব ফ্যানাটিসিজম দ্বারা আক্রান্ত কোনো ব্যক্তির পক্ষে একটা দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কমপ্লিটলি অসম্ভব। আর বাংলাদেশের মানুষগুলো তো প্রচণ্ড রকম ভুলমনা এবং আবেগে তাড়িত হওয়ার কারণে এদেরকে মিস ইনফরমেশন দিয়ে এদের মন মানসিকতাকে পুরো চেঞ্জ করে দেওয়া যায়। এবং আধুনিক এই যে ফেসবুক, তারপরে ইউটিউব ইত্যাদি টেকনোলজি দ্বারা, সোশ্যাল মিডিয়া দ্বারা সেই কাজটা কিন্তু কিছু লোক অলরেডি করে ফেলছে। এবং তারা যে করে ফেলছে তার একটা অন্যতম কারণ কি জানেন? এখানে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। কিছু যে ব্লগার আছে না, দেশের বাইরে থেকে বাংলাদেশে অনেক ঘটনা ঘটিয়ে ফেলছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ তাদের কথাই কাজগুলো করলো কেন করলো জানেন? কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ তো আসলে জানেই না তাদের ভালো কোনটা মন্দ কোনটা, বা কিসে তাদের মঙ্গল বা কিসে তাদের ক্ষতি, এটা কিন্তু তারা জানে না। তারা কিন্তু এখন হুতাশে চলে। ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার মতো তাদের সেই শক্তি নাই এবং তারা বিশ্লেষণ করেও না, তাদেরও ইচ্ছাও নাই। এবং কেউ যদি তাদের বুঝাতে যায় তারা খেপে যায়। সত্য কথা বলতে কি, এটা অনেকটা জম্বি টাইপের মানসিকতা। জম্বি তো বোঝেন, হলিউডি মুভি জম্বি। আমি মাঝে মাঝে কিন্তু এই উদাহরণগুলো দিই। বাংলাদেশের মানুষগুলো অনেকটা জম্বি হয়ে গেছে। জম্বি যাদের মধ্যে খালি খুনের নেশা ছাড়া আর কিছুই নেই, মানুষ পাইলে খালি খুন করে, আছে না? তো বাংলাদেশের মানুষগুলো অনেকটা সেই কিসিমের হয়ে গেছে। এবং যে কারণে দেখবেন যে বাংলাদেশ সত্যিকার অর্থেও আগে যেরকম আমি বলতাম যে বাংলাদেশ একটা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, এইখানে মানুষ যৌবনে কবিতা লেখে, গান গায়, তাই না? কবি ভাব, প্রেমের চিঠি লেখে, যদিও ইদানিং প্রেমের চিঠি লেখে না, ওই যে হয়তো ফেসবুকে মেসেজ দেয়, অথবা মোবাইল ফোনে মেসেজ দেয়, অথবা ফোন করে প্রেমের চিঠি লেখা এরা ভুলে গেছে, কবিতা লেখা ভুলে গেছে।
এবং ঠিক তার কিছু নমুনা আমরা দেখি যে বাংলাদেশে ওই যে গণপিটুনি দিয়ে হত্যা টত্যা করে, পাথর দিয়ে হত্যা টত্যা করে, তারপরে আবার লাশের উপর উঠে নাচানাচি করে। তো বাংলাদেশের সেই সুজলা সুফলা শস্য শ্যামলা সেই রকম একটা প্রাকৃতিক পরিবেশের যে মানুষগুলো আগে যে কবিত্বপূর্ণ ছিল নাই এখন আর। অর্থাৎ যে দেশের মানুষের হৃদয়গুলো এরকমভাবে চেঞ্জ হয়ে গেছে, এবং সেই চেঞ্জটা কিন্তু হয়েছে কী কারণে? ধর্মীয় কারণে। ধর্মীয় কারণে কীভাবে ধর্মীয় কারণে এরকম চেঞ্জ হয়েছে তার জন্য ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা আমি এখানে দিব না। বাট বাংলাদেশের মানুষ যত ধার্মিক হয়েছে, যত ধর্মোন্মাদ হয়েছে, ততই কিন্তু তারা হৃদয়ে অনেক নির্মম নিষ্ঠুর হয়েছে, এবং এই কারণে তাদের হাত দিয়ে খুন খারাপি এটা কোনো বিষয় না। তো এই জন্যে বস্তুত যে জিনিসটা আমার কাছে মনে হয় যে এই জাতির আর কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু তারপর ওই যে সেনাবাহিনী প্রধান এখন বিভিন্ন জনের সাথে দেখা সাক্ষাৎ করছে, যেটা নিয়ে চতুর্দিকে নানা রকম জল্পনা কল্পনা, এই ইমার্জেন্সি আসলো, এই মিলিটারি শাসন আসলো, সো হোয়াট, এগুলো আসলেই কি দেশ কি আবার রাইট করছে ফিরে আসবে? জি না। আমার কাছে বর্তমানে সবথেকে মনে হয় কি জানেন, বাংলাদেশে এই ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, উনি সবচেয়ে একটা ভালনারেবল মানুষ, একেবারে ভয়ঙ্কর রকমভাবে ভালনারেবল, মানে খুব বিপন্ন একটা মানুষ। কেন মনে হয় জানেন? কারণ হচ্ছে এখন উনি আসলে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা, উনি আসলে কী করবেন এটা উনি নিজে জানেন বলেও মনে হয় না, এবং খুব মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং আসলে কী করবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না। কেন? কারণ এই যে 5 আগস্ট 2024 সালে যে অভ্যুত্থানটা ঘটেছিল, এখন তো সবাই জেনে গেছে যে এর পিছনে খালি ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যাটিকুলাস প্ল্যান ছিল, বিষয়টা হলে তা না। ওই ম্যাটিকুলাস প্ল্যানের একটা অংশ এই সেনাবাহিনী প্রধানও ছিল, যেটা নাকি তারই সহকর্মী, যদিও অবসরপ্রাপ্ত, ওই যে বেগম জিয়ার যে নিরাপত্তা উপদেষ্টা, কি জানি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন নাকি জানি একজন নাম, তার একটা অনুষ্ঠানে উনি বলে ফেলছেন না যে যেদিন মানে 5 আগস্টের আগের রাতে এই ওয়াকারুজ্জামান তাকে ফোন করছিল, কাছে আসতে বলছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করার জন্য বলছিল। এর মানে কি? মানে হচ্ছে ওয়াকারুজ্জামান আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলছিল যে শেখ হাসিনার সরকার রাখা যাবে না, পাল্টাতে হবে। এখন অর্থাৎ এখন উনি যতভাবে যত কায়দায় প্রমাণ করতে যান না কেন, ওনার যে মানে সক্রিয় অংশগ্রহণ ছিল এই রেজিম চেঞ্জের ব্যাপারে শেখ হাসিনার, এতে তো কোনো সন্দেহ নেই, তাই না? ভালো কথা, উনি হয়তো দেশের ভালো বা ভবিষ্যৎ মঙ্গল হবে এই চিন্তা করে এটা করছিলেন, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই। বাট পরবর্তী 1 বছরে তো তা হয়নি। বাংলাদেশে মব ভায়োলেন্স একটা রীতিমতো কালচারে পরিণত হয়ে গেছে, পুরো দেশটা একটা অসভ্য বর্বর সমাজের মতো হয়ে গেছে, তাই না? তো দেশে একটা সেনাবাহিনী আছে, এবং তার সেনাবাহিনী প্রধান আবার মানে খুব দম্ভ অহংকার সহকারে বলছিলেন, মানে উচ্চস্বরে বলছিলেন 5 আগস্ট 2024 সালে কী বলছিলেন যে আমি দেশের জানমালের রক্ষার দায়িত্ব গ্রহণ করেছি, তাই না? বাস্তবে তো উনি 1 বছরের বেশি হয়ে গেছে উনি কোনো জানমালের দায়িত্ব গ্রহণ করেছেন তা তো আমরা দেখি নেই। এবং বস্তুত বাংলাদেশটাকে একটা মৌলবাদের আখড়ায় উনি পরিণত করে ফেলছেন। তো যেহেতু উনি দেশ বিদেশে ঘোরাঘুরি করেন, উনি তো খুব ভালো করেই জানেন যে বাংলাদেশ যদি মৌলবাদীদের আখড়ায় পরিণত হয় এবং বাংলাদেশ যদি সত্যিকার অর্থে মৌলবাদী শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে ওনার সেনাবাহিনী ভবিষ্যতে ওই যে বাইরের মিশন টিশনে যে যায় না, এগুলো বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষ মহামারী শুরু হবে। এটা উনি কিন্তু ভালো করে জানেন। কেন জানেন? আফটারঅল দেশ বিদেশে তো ঘোরাঘুরি করেন, যান না? জানতো, উনি তো জানেন, বুঝেন। উনি চিন্তা করছেন এখন যদি এই পরিস্থিতি কন্টিনিউ করা হয় তাহলে তো দেশটা তো ওই দিকে যাচ্ছে, তাহলেও তো তার বিপদ, তাই না? অর্থাৎ দেশের বিপদ, তার সেনাবাহিনীর বিপদ, এবং তার নিজের জন্যও বিপদ। আবার যদি এই পরিস্থিতির ভিন্ন কিছু করতে গিয়ে যদি দেখা যায় যে উনি বর্তমানে বাংলাদেশে এই যে কি নিষিদ্ধ আওয়ামী লীগের কে পুনর্বাসনের জন্য উনি যদি আবার চেষ্টা করেন, এবং তার জন্য যদি মার্শাল ল জারি করেন, ইমার্জেন্সি জারি করেন, ভারতের সাথে যোগাযোগ করে যদি এই কাজটা করেন, বিশেষ করে বর্তমানে যে জিওপলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, ভারত তারপরে চায়নার যে সম্পর্ক উন্নয়নের প্রেক্ষিতে, তাই না? এবং উনি নিজেও তো চায়নায় কিছুদিন আগে গেছিলেন,
তো সেখান থেকে যদি তাকে আবার বলে দেওয়া হয় যে বাংলাদেশে যেন কোনোভাবেই মৌলবাদের উত্থান না ঘটে, ওখানে যেন কোনোভাবেই ওই আফগানিস্তানের মতো পরিস্থিতি তৈরি না হয়, চায়নাটা বলতেই পারে। কেন বলতে পারে? কারণ চায়না বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে না। তো বাংলাদেশ যদি তালিবানি রাষ্ট্রে পরিণত হয়, তাহলে চায়না তো তার ওই বিলিয়ন বিলিয়ন ডলারের থেকে তো রিটার্ন পাবে না। তো তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখানে বিনিয়োগ করছে নিশ্চয় ফানিতে ফেলার জন্য না, তাই না? তো চায়না তো অবশ্যই চাইবে যে এখানে মৌলবাদ ছাড়া অন্য যে বা যারাই ক্ষমতা আসুক কোনো সমস্যা নেই। কিন্তু এই গত এক বছরে ওয়াকারুজ্জামান যে জিনিসটা অ্যালাউ করছে, তাতে তো বাংলাদেশে মৌলবাদিতার মানে শাসন প্রতিষ্ঠিত হওয়ার একেবারে সকল দুয়ার খুলে গেছে। তাহলে এদিক দিয়েও বিপদ। আবার ওদিকে এখন ওই যে বললাম যে উনি যদি আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে যান তাহলে সমস্যাটা কি? সামনে যে ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন, তাই না? বিএনপি গত এক বছরে যে কর্মকাণ্ড করছে সবাই তো জানে, এটা তো বলাই বাহুল্য, তাই না? চাঁদাবাজি, দখলবাজি, তারপরে বিশেষ করে মব ভায়োলেন্সের ব্যাপারে তারাই তো অগ্রগণ্য ছিল। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই তাদের কাছ থেকে আশা করে নাই, তাদের কাছ থেকে গঠনমূলক আচরণ আশা করছিল, বাট তারা তো সেটা পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। এবং সত্যিকার অর্থে বিভিন্ন জরিপে এটাও দেখা গেছে যে বিএনপির ওই 5 আগস্টের পরপর যে জনপ্রিয়তা ছিল বিশাল, এটা কমতে কমতে এখন অর্ধেকেরও নিচে নেমে গেছে। তাদের আগে সেই জনপ্রিয়তা নাই, এটা তারা স্বীকার করুক আর না করুক, বাস্তবতা এটাই। এবং দেশের মানুষ আসলে এখন বলা শুরু করছে আগেই তো ভালো ছিলাম। এটা সত্য, আগেই তো ভালো ছিলাম, খাইতো লইতো ঘুরতো, সমালোচনা করতো, তাই না? কত রকম কি করতো। তো বাংলাদেশের মানুষের তো স্বভাবটা ভিন্ন, সুখে থাকলে তাদের ভুইতে কিলায়, এই জন্যে তারা 5 আগস্ট ওই আন্দোলনে গেছিলো। আচ্ছা ঠিক আছে, ইটসোকে 15-16 বছর ধরে শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আর তার সেলাবেলা ক্ষমতায় ছিল, যারা নাকি দেশে একটা ঝামেলা মানে লুটপাট করতেছিল। অবশ্যই তাদের ক্ষমতা থেকে চলে যাওয়া এটা জনগণের একটা চাহিদা ছিল। এবং আজকে গেছে বলে তারা বুঝতে পারছে যে আসলে মানুষের অধিকার খর্ব করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ক্ষমতায় থাকা আসলে এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না, ন্যায়সঙ্গত না। এটা আমি জানি না আওয়ামী লীগের লোকজনরা বুঝছে কি বোঝে নাই। তো ওয়াকারুজ্জামানের সমস্যাটা কী হচ্ছে, যেহেতু পরিস্থিতি পুরো আমূল চেঞ্জ হয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে, এখন যদি এবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উনি চেষ্টা চালান, আর যদি তাত্ত্বিকভাবে যদি আমি ধরি তর্কের খাতিরে যে আওয়ামী লীগ আবার পাওয়ারে চলে আসলো সামনে ইনক্লুসিভ ইলেকশনে, তাহলে ওয়াকারুজ্জামান বাঁচবেন, মানে তার শেষ রক্ষা হবে না। আওয়ামী লীগের লোকজন তো খুব ভালো করেই জানে, সেখানে তো খুব ভালো করেই জানে যে তার পতন কী কারণে ঘটছিল, তাই না? এখানে ওয়াকারুজ্জামান যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল সেটা তো এখন তারাও জানে। তাহলে এখানে দেশে যা চলছে এটাকে যদি অ্যালাউ করা হয় তাহলেও তার বিপদ, দেশ একেবারে পুরা শেষ এবং তার সেনাবাহিনীরও ভবিষ্যৎ শেষ। আবার যদি উনি এখন যদি ভিন্ন চিন্তা করে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যান তাহলেও তো ওনার ভবিষ্যৎ খারাপ, তাই না? আওয়ামী লীগ কি তাকে ছাড়বে? আওয়ামী লীগ যদি আবার ক্ষমতা আসে আমি জানি না। এবং আমার ধারণা ওই যে যতই উনি প্রেসিডেন্টের কাছে যান আর প্রধান উপদেষ্টার কাছে যান আর অমুকের কাছে যান তমুকের কাছে যান, আমি জানি না উনি তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য এটা করছেন নাকি ইমার্জেন্সি করার জন্য নাকি মার্শাল ল করার জন্য, আমি জানি না। বাট যাই করেন না কেন, কোনো দিক দিয়ে তো ওনার জন্য কোনো ভালো খবর নেই, তাই না? উনি তাহলে এই বাংলাদেশের সবচেয়ে ভালনারেবল কে? আমার কাছে তো ওয়াকারুজ্জামান কী মনে হয়। অন্যেরা কিন্তু এত ভালনারেবল না, বুঝতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এত ভালনারেবল পজিশন না। উনি বলবেন আমি তো হতে চাইনি, আমার জোর করে বসাইছিল, তাড়াহুড়া করে একটা ইলেকশন টান দিয়ে যে বা যারা যেতে তাদের কাছে ক্ষমতা দিয়ে উনি তাড়াতাড়ি পাতাড়ি গুটায় চলে যাবেন, তাই না? এখন ওনার হয়তো জায়গা টায়গা হতে পারে, বাট এই ওয়াকারুজ্জামানের কী অবস্থা হবে আমি জানি না। সার্বিক দিক দিয়ে বিচার বিবেচনায় আমার কাছে এই ভদ্রলোকটাকে খুব ভালনারেবল মনে হচ্ছে, খুব জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, ফাটা বাঁশের সিপাই বলে না, অনেকটা তাই। ধন্যবাদ।